Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class. So everyone be attentive and enjoy the class. আজকের ক্লাসের শুরু থেকেই আমি ভার্ব ফর্ম দিয়ে শুরু করতে চাই, তারপর আমার অন্যান্য বিষয়গুলোতে যাব। এই ভার্ব ফর্মটা আমি হঠাৎ করে কেন আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ হচ্ছে কি আমি একটা বিষয় ফাইন্ড আউট করেছি, একটা সমস্যা খুঁজে বের করেছি। সেটা হচ্ছে আমরা ইংলিশে কথা বলতে গেলে কাল বা টেন্সের পরিবর্তন করতে পারি না। এই টেন্সের পরিবর্তন না করার ফলে বা এটা আমরা পারি না, এই জন্য অনেক রকমের সমস্যা হচ্ছে। তো আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো একটু পড়ে ফেলবেন। হ্যাঁ, এটা আমি শীটটা দিয়ে দিব, এটা আপনারা পড়বেন। প্রত্যেক দিনের শীট প্রত্যেক দিন পড়ে ফেলবেন, দেখবেন আপনার কোনো বার্ডেন বা কোনো বোঝা তৈরি হবে না। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, এগুলো আপনারা কাইন্ডলি একটু পড়বেন। আমি এখানে বেশি দেরি করব না, এই বিষয়গুলো আপনারা সব পড়ে ফেলবেন। লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, লিভ। এটার ভি টু হবে লেফট, লেফট। স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। মিট, মেট, মেট। রাইজ, রোজ, রিজেন। লেন্ড, লেন্ট, লেন্ট। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। লাইট, লিট, লিট। বিষয়গুলো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, একটা বিষয় আমরা দেখবেন, এখানে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য করব, তখন কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? তখন আমাকে টেক, একটা ভি1 হচ্ছে টেক। সবাই একটু ভালো করে দেখেন প্লিজ। ইংরেজিতে বাক্য তৈরি করতে গেলে আপনি প্রেজেন্ট ফর্মের কোনো বাক্য করবেন, তখন আপনাকে টেক নিতে হবে। কি নিতে হবে? টেক। টেক মানে হচ্ছে নেওয়া, টেক মানে হচ্ছে লওয়া বা নেওয়া। আই টেক দ্য পেন, আমি কলমটি নেই। আই টেক দ্য বুক, আমি বইটি নেই। আই টেক দ্য মোবাইল, আমি মোবাইলটা নেই। কিন্তু যখন আপনি বলবেন আমি মোবাইলটা নিয়েছিলাম, যারা ইংলিশে একেবারেই দুর্বল, মন দিয়ে ক্লাসটা করবেন, অনেক কিছু শিখতে পারবেন। টুক মানে হচ্ছে কি? নিয়েছিলাম। আমি একটা কলম নিয়েছিলাম, আই টুক দ্য পেন। হ্যাঁ, আই টুক এ মোবাইল। তাহলে যখন আপনি পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য করতে যাবেন, তখন কিন্তু আপনাকে টুক ব্যবহার করতেই হবে। তো টেকের ফার্স্ট ফর্ম টুক, এইটা যদি আমাদের না জানা থাকে, আমরা মনে হয় এটা পারবো না। টেকের পাস্ট ফর্ম ভি2 হচ্ছে টুক। টেক, টুক, টেকেন। একটু ভালো করে খেয়াল করবেন সবাই। তো এই জন্য বলি যে এই ভার্ব ফর্ম গুলো, কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, এটা আপনারা মুখস্থ করবেন। কনজুগেশন অফ ভার্ব কি বলা হচ্ছে? কনজুগেশন অফ ভার্ব টেক, টুক, টেকেন। টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, টেকেন মানে হচ্ছে নিয়ে আছে, নিয়ে আছে। সি, স, সিন। ভালো করে লক্ষ্য করব। তো একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম টেকেন। সে একটা কলম নিয়েছে, হি হ্যাজ টেকেন এ পেন। সে একটা বই নিয়েছে, শি হ্যাজ টেকেন এ বুক। তাহলে এই বাক্যগুলোকে আমাদেরকে গঠন করতে গেলে প্রথমে আপনাকে এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। আশা করি সবাই এটা পড়বেন। এখানে দেখেন, আমরা মনে করি কি যে আমি এটা পারি, আমি এটা জানি। নো, এটা আপনাকে আরো বেশি পড়তে হবে, আরো বেশি জানতে হবে। একটা বিষয় মনে রাখবেন, এইগুলো যত বেশি আপনি মুখস্থ করবেন, আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতাটা তত বেশি বেড়ে যাবে। আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য করবেন, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য করবেন, পাস্ট ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য করবেন, আপনাকে ভি3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম অবশ্যই জানতে হবে। আমি তাকে ভুলে গিয়েছি, আই হ্যাভ ফরগটেন হিম। এই ফরগটেন, দেখেন, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট মানে হচ্ছে ভুলে গিয়েছিল বা ভুলে গিয়েছিলাম। আমি তোমার নামটা ভুলে গিয়েছিলাম, আই আই ফরগট ইওর নেম। আই ফরগট ইওর নেম, আমি তোমার নামটা ভুলে গিয়েছিলাম। যখন আপনি বলবেন আমি তোমার নামটা ভুলে গিয়েছি, তখন হবে আই হ্যাভ ফরগটেন ইওর নেম। তো এই বিষয়গুলো মুখস্থ করবেন। আর ইংলিশে কিন্তু একটা বিষয় জানলে কথা বলা যায় না, আমাদেরকে অনেক রুল, অনেক স্ট্রাকচার, অনেক আইটেম শিখতে হয়। এর ভিতরে মেইন মেইন যে বিষয়গুলো স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে, সেই বিষয়গুলো আমরা একটু ধাপে ধাপে দেখব। ল্যাঙ্গুয়েজ ড্রিলটাও আমরা প্র্যাকটিস করব। তো আজকে আমরা যে বিষয়টা একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপেল উইথ ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভের ব্যবহার। আমরা অনেকেই বিষয়টা শুনেছি, জিরান্ড, ইনফিনিটিভ, হ্যাঁ, বা নন ফাইনিটিভ এর পরিচয়। তো আমরা এখন এই সেই বাক্যগুলোতে চলে যাব। দেখেন, নন ফাইনাইট ভার্ব বা ভার্বাল হচ্ছে তিন প্রকার, সবাই একটু মনে রাখবেন। নন ফাইনাইট ভার্বটা কেমন হয়? অসমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল। নিচে এদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। বলছে হোয়াট ইজ পার্টিসিপল। পার্টিসিপলটা কি? নিচের বাক্যগুলো পড়ো।
দ্য চাইল্ড ইজ রানিং, শিশুটি দৌড়াচ্ছে। কি বললাম? দ্য চাইল্ড ইজ রানিং, শিশুটি দৌড়াচ্ছে। হুম। তারপর বলা হচ্ছে দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। দুইটা দুই ধরনের বাক্য লিখেছি। একেবারে অঙ্ক যেমন আমরা ভেঙে ভেঙে বুঝতে পারি, টিচার আমাদেরকে বুঝাই দেয়, এখানে অঙ্কের মতোই আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দ্য চাইল্ড ইজ রানিং, শিশুটি দৌড়াচ্ছে। আরেকটা বাক্যে কি বলেছি? শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো। দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। তো দেখেন এখানে দুইটা রানিং কিন্তু দুইটা অর্থ দিচ্ছে। প্রথম বাক্যে ভার্বের সাথে আইএনজি, এর আগে একটি অক্সিলারি ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। এখানে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করার জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যে ভার্ব প্লাস আইএনজি, রানিং এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, ফলে রানিং কোনো টেন্স গঠন করার জন্য ব্যবহৃত হয়নি। তবে রানের সাথে আইএনজি যুক্ত হলে উত্তর হলো এই যে এখানে রানিং শব্দটি একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করেছে। কারণ শিশুটি তার মায়ের কাছে কেমন অবস্থায় এলো? রানিং, দৌড়ানো অবস্থায়, দৌড়াতে দৌড়াতে। একটা হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে, দৌড়াতে দৌড়াতে একটি একটি, এটি একটি অবস্থা প্রকাশ করেছে। তাই রানিং হলো এখানে প্রেজেন্ট পার্টিসিপল। রানিং হলো এখানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। আবার নিচের বাক্যটা পড়ি, আই লাইকড আ স্নেক। তো এখানে দুইটা বিষয় আমি একটু আবার ক্লিয়ার করি। দ্য চাইল্ড ইজ রানিং, দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। প্রথম বাক্যে ভার্বের সাথে আইএনজি অক্সিলারি ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। দেখেন দ্য চাইল্ড ইজ রানিং, শিশুটি দৌড়াচ্ছে, ফলে এখানে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয়েছে। আর দ্বিতীয় বাক্যে ভার্বের সাথে আইএনজি রানিং, অক্সিলারি ভার্ব নেই। দেখেন দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, এই রানিং এর আগে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নেই। ভালোভাবে খেয়াল করবেন। তো এটা কিন্তু কোনো টেন্স ব্যবহার করার জন্য গঠন করা হয়নি, কিন্তু রানের সাথে আইএনজি যুক্ত হলো। উত্তর হলো এই যে এখানে রানিং শব্দটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে, এই জন্য এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ভালোভাবে আমরা একটু মনে রাখবো। আই লাইকড আ স্নেক, আমি একটা সাপ মেরেছিলাম, বাক্যটিকে প্যাসিভ করলে পাই আই স্নেক আই কিল্ড এ স্নেক, আমি একটা সাপ মেরেছিলাম। বাক্যটির প্যাসিভ কি হবে? আই স্নেক ওয়াজ কিল্ড বাই মি। দ্বিতীয় বাক্যটিতে কিল এর পাস্ট পার্টিসিপল কিল্ড, এর আগে একটি বি ভার্ব, দেখেন এ স্নেক ওয়াজ কিল্ড, এখানে কিন্তু একটা বি ভার্ব ব্যবহার করা হয়েছে। প্যাসিভের নিয়মটা এরকম। কিন্তু নিচের বাক্যটি পড়ি, এ কিল্ড স্নেক ক্যান নট বাইট। দেখেন এ কিল্ড স্নেক, একটা মৃত সাপ, সেটা কামড়াতে পারে না। এখানে কিল এর পাস্ট পার্টিসিপল কিল্ড ব্যবহৃত হয়েছে। কিল কিল এর পাস্ট পার্টিসিপল কিল্ড ব্যবহৃত হয়েছে, অথচ এটি প্যাসিভ নয়। প্যাসিভ হলে কিল্ড এর আগে বি ভার্ব থাকতো। আবার এটা কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার নয়, তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এসব অক্সিলারি ভার্ব থাকতো। এটি হলো পার্টিসিপল, একে বলে পাস্ট পার্টিসিপল। একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে বলে পার্টিসিপল বলে ডাবল পার্ট অফ স্পিচ। এইগুলোকে ডাবল পার্ট অফ স্পিচ বলে। দেখেন এই যে বলছে এ স্নেক অস কিল্ড, আরেকটা বলছে এ কিল্ড স্নেক। এই যে কিল্ড শব্দটা, এই সাপটা কেমন? মৃত। এখানে আমি যদি ইডিটা বাদ দেই, শুধু কিল রাখি, KILL, এটা কিন্তু ভার্ব হয়ে যায়। আবার যখন বলবো কিল্ড স্নেক, এই কিল্ড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। আপনারা সারা জীবনের জন্য একটা কথা মনে রাখবেন, এই কিল্ড শব্দটা অ্যাডজেক্টিভ কিনা এটা কিভাবে বের করা যায়? বেশিরভাগ জায়গায় দেখা গেছে ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসে, এখানেও বসেছে। দেখেন কিল্ড এর পরে স্নেক বসেছে, কিল্ড এর পরে কি বসেছে? স্নেক বসেছে। আরো একটু উদাহরণ দেই, একটা বাক্য বলি। যেমন বললাম সুমন ইজ এ গুড বয়। সুমন ইজ এ গুড বয়, এই গুডটা এখানে অ্যাডজেক্টিভ। আপনি কিভাবে বুঝবেন? কারণ অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসেছে বয়, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসেছে বয়। সুমন ইজ এ গুড বয়। তাহলে এই যে শব্দটা সুমন ইজ এ গুড বয়, এই গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই মনে রাখবেন এটা হচ্ছে পার্টিসিপল এবং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পার্টিসিপলের ব্যবহারটা খুব ভালো করে জানতে হবে। পার্টিসিপল তিন প্রকার, দেখেন এতক্ষণ যা বুঝিয়েছি অনেকে ভালো করে বুঝতে পারেননি, এখন বুঝতে পারবেন। পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি থাকে। কি থাকে? ভার্বের সঙ্গে আইএনজি থাকে। এরপর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন দেখেন আমরা সবাই পড়েছি একটু আগে, পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা কেমন। যেমন ইট মানে খাওয়া, ইট এট ইটেন। ইট মানে হচ্ছে খাওয়া, ইট এট ইটেন। হুম। আচ্ছা, এরপর একটা এসেছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের ভিতরি। এই তিনটা কথা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যারা অ্যাডভান্স লেভেলে একটু পড়তে চান প্লিজ এই বিষয়গুলো একটু মন দিয়ে দেখবেন। প্রেজেন্ট পার্টিসিপল কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি। যেমন
দিস ইজ এ রানিং ট্রেন, এখানে ট্রেনটা কেমন, চলন্ত। আমরা প্রত্যেকটার উদাহরণ দেখতে পারবো। এরপর রয়েছে পাস্ট পার্টিসিপল। কি আছে বলেন, পাস্ট পার্টিসিপল। যেমন আমরা যেটাকে ভি3 বলি, যেটাকে আমরা কি বলি বলেন, যেটাকে আমরা ভি3 বলি। যেমন দেখেন গন, গো থেকে এসেছে গন, গো ওয়েন্ট গন। ডু, ডিড, ডান। এই ডান শব্দটা, গন শব্দটা, এরা কিন্তু পাস্ট পার্টিসিপল, ভার্বের ভি3। আর পারফেক্ট পার্টিসিপল কেমন হয়, হ্যাভিং প্লাস ভার্বের ভি3। পারফেক্ট পার্টিসিপলটা কেমন হয়, হ্যাভিং প্লাস ভি3। প্রেজেন্ট পার্টিসিপলটা দেখেন, উপরের আলোচনা থেকে প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে ভালো ধারণা পাওয়া যাচ্ছে। এখানে কয়েকটি উদাহরণ দেখব, তবে তার আগে আরেকবার মনে করিয়ে দেয়া যাক যে পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল, এই দেখেন, এ কিন্তু সবসময় একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। ঘুমন্ত কুকুরকে জাগিও না, ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং ডগ, বা ঘুমন্ত কুকুরটিকে বিরক্ত করো না। তাহলে ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং ডগ, এই দেখেন, এই স্লিপিং ডগটা এখানে পার্টিসিপল, এবং পার্টিসিপল বলেছি যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। কিভাবে, আমি একটু আগে বলেছি অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে। দেখেন স্লিপিং এর পর একটা নাউন বসেছে ডগ। আর এই স্লিপিং শব্দটা, এই স্লিপ মানে হচ্ছে ঘুমানো, এটা হচ্ছে ভার্ব। আবার এর সঙ্গে যখন আইএনজি করেছি স্লিপিং, তখন এটা ঘুমন্ত, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখানে কুকুরটি যে ঘুমাচ্ছে তা বোঝা যাচ্ছে, সুতরাং এটি ভার্বের কাজ করছে। আবার কুকুরটি কেমন অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায়, তাহলে বোঝা যাচ্ছে স্লিপিং হলো অ্যাডজেক্টিভ। সুতরাং স্লিপিং শব্দটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই স্লিপিং শব্দটি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে। আর এটা অ্যাডজেক্টিভ কিনা কিভাবে বুঝবো, এরপর কিন্তু দেখেন একটা নাউন বসেছে, স্লিপিং ডগ, ঘুমন্ত কুকুর। কি বসেছে, স্লিপিং ডগ, ঘুমন্ত কুকুর। আরেকটি চমৎকার উদাহরণ হলো ব্রিং মি দ্য ফ্লাওয়ার, ফুলটি আমার কাছে আনো। ইট ইজ ফ্লোটিং, এটি ভাসছে। অর্থাৎ ব্রিং মি দ্য ফ্লাওয়ার, ইট ইজ ফ্লোটিং। বাক্য দুটিকে সংযুক্ত করলে বাংলায় বলতে হয় ভাসমান ফুলটিকে আমার কাছে আনো। এই যুক্ত করার কাজটি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে চমৎকার ভাবে করা যায়। যেমন ব্রিং মি দা ফ্লোটিং ফ্লাওয়ার, সংক্ষেপে বললাম কি, ব্রিং মি দা ফ্লোটিং ফ্লাওয়ার, আমার কাছে ভাসমান ফুলটি আনো। এখানে ফ্লোটিং শব্দটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। লক্ষ্য করা যাক, উপরের দ্বিতীয় বাক্যে ফ্লোটিং এর আগে অক্সিলারি ভার্ব ইজ ছিল, ইজ ফ্লোটিং, তখন শব্দটি কন্টিনিউয়াস টেন্সে হয়েছিল। কিন্তু যখন কম্বাইন্ড করলাম, সংযুক্ত করলাম ফ্লোটিং, শব্দটির আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। দেখেন, ডোন্ট গেট অন দা বাস, ডোন্ট গেট অন দা বাস, ইট ইজ রানিং, ইট ইজ রানিং। বাক্য দুটিকে যুক্ত করলে পাওয়া যায় ডোন্ট গেট অন দা রানিং বাস, চলন্ত ট্রেনটিতে উঠো না। এই রানিং এর আগে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এই শেষের বাক্যটিতে রানিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে বুঝবেন, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব থাকলে সেটা সাধারণ একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত, আই অ্যাম রানিং, দা বাস ইজ রানিং। এভাবে দ্য চাইল্ড ওয়েন্ট টু হিজ মাদার, হ্যাঁ, ইট ওয়াজ ডান্সিং, এই দেখেন ইট ওয়াজ ডান্সিং, এই ডান্সিং শব্দটা কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্য দুটিতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে নিম্নরূপে, দ্য চাইল্ড ওয়েন্ট টু হিজ মাদার ডান্সিং, শিশুটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল। কি হলো, শিশুটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল। এরপর দেখেন পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয়ে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। আবার একটু শুনি, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, দুইটা কাজ করতে হবে। যেমন ওই যে একটা ভার্বের পাস্ট পার্টিসিপলের উদাহরণ দেই, ইটেন, রিটেন, হ্যাঁ, গন, এগুলোকে পাস্ট পার্টিসিপল বলে। তো বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয় একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। পাস্ট পার্টিসিপল সম্বন্ধে আলোচনার প্রথমে আমরা এটা মোটামুটি ভালোভাবে শিখেছি। এখানে আরো কিছু পদ দেখবো, যেমন দিস ইজ এ বুক, দিস ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ। দেখেন এই যে রিটেন শব্দটা আমরা কেবল একটু আগে বলেছি, রাইট মানে হচ্ছে লেখা, আর এর ভি3 কি হয়, রাইট, রোট, রিটেন। কি বললাম, রাইট, রোট, রিটেন। এই রিটেনটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। রিটেনটাকে কি বলা হচ্ছে, পাস্ট পার্টিসিপল। একটু রাজিন ভালোভাবে খেয়াল করো, এই বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। আমাকে কি সবাই শুনতে পারছেন ভালোভাবে, আমার কথা সবাই শোনা যায়?
আচ্ছা দেখেন, অ্যাডভান্স লেভেলের ক্লাস তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই শীট গুলো পড়বেন আর কথাগুলো পুনরায় একটু রেকর্ড গুলো দেখবেন, সহজই মনে হবে। দি বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ, বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হয়েছে। এই যে রিটেন শব্দটা, এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপাল। রিটেন, ইটেন, গন, হ্যাঁ, যেমন গো, ওয়েন্ট, গন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। আজকে প্রথমেই কিন্তু একেবারে ক্লাসে শুরুতে যারা ছিলেন না, আমি এই বিষয়গুলো দেখিয়ে এসেছি। এই যে দেখেন, এই ডান পাশের যে অংশগুলো সবগুলোই কিন্তু পাস্ট পার্টিসিপল। ডান পাশের যতগুলো অংশ সবই কিন্তু পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে আমরা এখন পড়তেছি পাস্ট পার্টিসিপল। অর্থাৎ মনে রাখবেন, এর প্রত্যেকটা বাক্যের ভিতরে কিন্তু ওই ভার্বের ভি থ্রি অংশ থাকে। রবীন্দ্রনাথ বলছে দ্বিতীয় বাক্যটি প্যাসিভ ভয়েসে লিখলে এখানে ইজ প্লাস ভি থ্রি হয়, ভার্ব পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমরা বাক্য দুটিকে যুক্ত করে যদি এভাবে আমরা লিখতে পারি, দা বুক, দিস ইজ এ বুক রিটেন বাই রবীন্দ্রনাথ, এই বাক্যটা দেখবো, দিস ইজ এ বুক রিটেন বাই রবীন্দ্রনাথ, এই বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত। এখানে রিটেন হলো পাস্ট পার্টিসিপল, একই সাথে ভার্বের কাজ করেছে এবং অ্যাজেক্টিভের কাজ করেছে। কিভাবে? দিস ইজ এ বুক রিটেন বাই রবীন্দ্রনাথ, এখানে রাইট মানে লেখা, এটা হচ্ছে ভার্বের কাজ করেছে। আর রিটেন শব্দটা কিন্তু এখানে নাউনের কাজ করেছে। এটা লিখিত, কার দ্বারা লিখিত? রবীন্দ্রনাথের দ্বারা। তাই এখানে বলছে যে পাস্ট পার্টিসিপল একই সাথে ভার্বের কাজ করেছে, কার দ্বারা লেখা হয়েছে, এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে। বুক নাউনটির প্রেডিকেট অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। এই প্রেডিকেটটা আমরা একটু পরে দেখব। প্রেডিকেট বলছে দ্য ডেজ গন আর সুইটার দেন দ্য ডেজ টু কাম, বিগত দিনগুলো আসন্ন দিনগুলোর চেয়ে মধুর। বিগত দিনগুলো আসন্ন দিনগুলোর চেয়ে মধুর। এখানে দেখেন এই যে গন শব্দটা, আপনারা সহজে একটা বিষয় মনে রাখবেন, পার্টিসিপলের ব্যবহার হচ্ছে মূলত তিন ভাবে হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এখন এই পাস্ট পার্টিসিপলটা কি, এটা আমরা সহজে জানি। যে কোনো ভার্বের ভি থ্রি কেই পাস্ট পার্টিসিপল বলা হচ্ছে। যে কোনো ভার্বের ভি থ্রি, যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরপর আমরা একটা দেখব পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে কোনো সমস্যা থাকলে মনে রাখবেন, যে কোনো ভার্বের ভি থ্রি, যে কোনো ভার্বের ভি থ্রি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর দেখবো পাস্ট পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে তাহলে তাকে বলে পারফেক্ট পার্টিসিপল। মনে আছে পারফেক্ট ইনফিনিটিভ এর গঠন কেমন ছিল? তা ছিল টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই অ্যাম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, আমি তোমাকে বিরক্ত করে দুঃখিত, আই অ্যাম সরি। কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের গঠনের বেলায় হ্যাভিং দিতে হবে। এই ভার্বের পাস্ট পার্টিসিপেলের পূর্বে আপনাকে হ্যাভিং দিতে হবে। কি দিতে হবে? হ্যাভিং। মনে রাখবেন, স্পষ্টত বোঝাতে নিচের বাক্য আমরা পড়বো, হি এট রাইস, সে ভাত খেলো বা সে ভাত খেয়েছিল। হি এট রাইস। আরেকটা কি? সে শুতে গেল। কি হবে? সে ঘুমাইতে গেল বা শুতে গেল, হি ওয়েন্ট টু বেড। হি ওয়েন্ট টু বেড। প্রথম বাক্যটির কাজ আগে এবং দ্বিতীয় বাক্যটির কাজ পরে। উভয় বাক্যের কাজ অতীতে ঘটেছিল। এখন যদি উপরের বাক্য দুটিকে বাংলায় অসমাপিকা নন ফাইনাইট ভার্ব দিয়ে যুক্ত করি, তাহলে এমন ভাবে লিখতে হয়, ভাত খেয়ে সে শুতে গেল। বাক্যটা কি হবে? ভাত খেয়ে সে শুতে গেল। দেখেন, আমি একসঙ্গে জুড়ে দিব, ভাত খেয়ে সে শুতে গেল, অর্থাৎ ভাত খাওয়া হয়ে যাওয়ার পর সে শুতে গেল। বাক্যটা কি হয়? হ্যাভিং ইটেন রাইস। এই যে দেখেন, এতক্ষণ ধরে যে আমি বুঝাতে চাচ্ছিলাম, হ্যাভিং এর পরে ভার্বের ভি থ্রি বসেছে। হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু বেড। আমরা বহু বছর ধরে ইংরেজি শিখতেছি কিন্তু কথা বলতে পারি না, বোবার মতো বসে থাকতে হয়। কেন জানেন? এর কারণটা দেখেন, আমি এই যে কথা বলে যাচ্ছি মিউট রেখে, আপনারা শুধু কান দিয়ে শ্রবণ করে যাচ্ছেন। এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। কিন্তু প্রথমে আমি যে আপনাদের শিখাচ্ছি এটা সঠিক। একটু পরে যখন আমি আনমিউট করব, এই স্ট্রাকচার গুলো দিয়ে আমার সামনে বাক্য বলতে হবে। এটাও যদি আপনি না পারেন, প্রত্যেকদিন আমরা যে বিষয়টা করে থাকি সেটা হচ্ছে আহ প্রেজেন্টেশন বা যে কোনো বিষয়ের উপর স্পিকিং টপিকস এর উপরে কথা বলতে হবে। অথবা আমি যখন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো, সেই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আপনারা প্র্যাকটিস করবেন, সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন। একটু চিন্তা করে দেখেন, এখানে যার যার ছাত্র জীবনে একটু ফিরে যান। কখনো হাই স্কুল লেভেলে বা কলেজ লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে টিচারের সাথে কি আপনি স্পিকিং করেছেন?
অর্থাৎ টিচার পড়িয়ে গেছে, আমরা সেটা শুনে গেছি, আমরা কিন্তু কখনো কথা বলিনি, আমরা শুধু শুনেছি। কিন্তু মনে রাখবেন, এই ভাষাটা শিখতে গেলে আপনার নিজের মুখ থেকে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু be a fluent speaker, at first you have to open your mouth, because English is a practical language. এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে শিখতে হবে। একজন মেডিকেল ডাক্তার যখন সে এমবিবিএস পড়ে, তারপর 6 মাস বা 1 বছরের ইন্টার্নি করতে হয় সিনিয়র কোনো ডক্টরের অধীনে থেকে, তার সার্জারি করা বা অন্যান্য বিষয়গুলো হাতে কলমে দেখতে হয়। তো এখানেও কিন্তু আমাদেরকে ঠিক সেইভাবে এগোতে হবে। আমি কথা বলবো না, আপনাদেরকে দিয়ে কথা বলবো। আমি যখন রেইজ হ্যান্ড প্রেস করতে বলবো, একটু পরে আপনারা রেইজ হ্যান্ড প্রেস করবেন। আর আর এক একটা টপিকস যখন পড়ানো হয়ে যাবে, সেই টপিকস এর স্ট্রাকচার গুলো দিয়ে আপনারা বাসায় একটু প্রশ্ন, উত্তর এগুলো তৈরি করবেন, লিখবেন। আজকে এই পার্টিসিপেলের ব্যবহারটা একটু নিজে নিজে তৈরি করবেন। এই যে হ্যাভিং এর একটা ব্যবহার, হ্যাভিং ইটেন রাইস, হি ওয়েন্ট টু বেড, এটার অর্থ কি দাঁড়ালো? ভাত খেয়ে সে শুতে গেল। হ্যাঁ, সূর্য অস্ত গেলে বা সূর্য অস্ত যাওয়ার পর আমরা বাড়ি ফিরলাম। হ্যাভিং হ্যাভিং সেট দ্য সান, এখানে মনে রাখতে হবে অঙ্কটি করিয়া বা অঙ্কটি করা হলে আমরা ভাত খেতে গিয়েছিলাম। হ্যাভিং ডান দ্য সাম, এই যে দেখেন হ্যাভিং এর পরে আবার ভি3 দিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত পারফেক্ট পার্টিসিপল। হি ওয়েন্ট টু বেড, সে কোথায় গেল? সে ঘুমাতে গেল। এভাবে হি সেড দিস, হি ওয়েন্ট অ্যাওয়ে, বাক্য দুটি থেকে যুক্ত করতে হবে। কি করতে হবে? এখানে কিন্তু যুক্ত করতে হবে। আচ্ছা, বলা হচ্ছে দেখেন এখানে বাক্য দুটিতে যুক্ত করে পাওয়া গেল হ্যাভিং সেইড দিস, এটা বলিয়া হি ওয়েন্ট অ্যাওয়ে, এ কথা বলে সে চলে গেল। এই যে হ্যাভিং এর পরে সে মানে বলা, সেইড, সেইড, এই সেইডটা হচ্ছে ভার্বের ভি3, এই জন্য এইটাকে বলা হচ্ছে পারফেক্ট টেন্স। এবং এই পারফেক্ট টেন্সটাই মূলত পারফেক্ট পার্টিসিপল হয়। এই যে দেখেন আমার পারফেক্ট পার্টিসিপলের আলোচনা। আর এই পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব পিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং প্লাস ভার্ব পিপি। প্রথম কাজটির প্রথম বাক্যটির কাজ আগে এবং তারপর দ্বিতীয় বাক্যটির কাজ ঘটেছিল, উভয় বাক্যের কাজ অতীতে ঘটেছিল। সে ভাত খেলো এবং শুতে গেল। তো এখানে মনে রাখতে হবে, দেখেন হি সেইড দিস, হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এটা যুক্ত করব কিভাবে? হ্যাভিং সেইড দিস, হ্যাভিং প্লাস ভার্বের পিপি, মনে রাখবেন হ্যাভিং প্লাস কি হবে? ভার্বের পিপি। এবার নিচের এক্সারসাইজটি এখানে আমাদেরকে করতে হবে। বলছে ক্যারেক্টারিস্টিক অফ পার্টিসিপল, পার্টিসিপলের বৈশিষ্ট্য। আমরা আগে ভালোভাবে জেনেছি যে প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এতটুকু কি আমাদের মনে আছে? পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এই ক্ষমতার কারণে এর কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। ভার্বের মতো কাজ করে বলে পার্টিসিপল কোনো অবজেক্ট গ্রহণ করে না। এই কিওয়ার্ডটা মনে রাখবেন। কি বলছে? ভার্বের মতো কাজ করে বলে পার্টিসিপল কোনো অবজেক্ট গ্রহণ, সরি অবজেক্ট গ্রহণ করতে পারে। হ্যাভিং ইটেন রাইস, দেখেন এই রাইসটা কিন্তু একটা অবজেক্ট। হ্যাঁ, বলছে যে পার্টিসিপল অবজেক্ট গ্রহণ করতে পারে, এটা ভার্বের মতো কাজ করে। এই ইট মানে খাওয়া। দেখেন ভার্বের পরে একটা অবজেক্ট বসে, সবার কি মনে আছে? যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, কি হবে? আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে ইট মানে খাওয়া, এই ইট ভার্বের একটা অবজেক্ট নিয়েছি, রাইস। এখানেও বলছে যে পার্টিসিপল যে কোনো অবজেক্ট গ্রহণ করতে পারে। হ্যাভিং ইটেন রাইস, শি ওয়েন্ট টু বেড। এখানে হ্যাভিং ইটেন পারফেক্ট পার্টিসিপল, এই হ্যাভিং ইটেন এটা পারফেক্ট পার্টিসিপল, এর অবজেক্ট হলো রাইস। এর অবজেক্ট হলো কি? রাইস, কারণ হ্যাভিং ইটেন মানে হলো খেয়ে। দেখেন হ্যাভিং ইটেন এর অর্থ হলো খেয়ে। আমি একটু পরে এই বাক্যগুলো আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। অঙ্কটি করিয়া, হ্যাভিং ডান দা সাম, ভাত খাইয়া, হ্যাভিং ইটেন রাইস, খেয়ে বা খাইয়া। কিন্তু কি খেয়ে, এই কি প্রশ্নের জবাবটা যে শব্দটি দেয় তাকে অবজেক্ট বলে। আমি যদি বলি হ্যাভিং ইটেন খেয়ে, হ্যাভিং ডান করিয়ে, হ্যাভিং অস্ট, হ্যাভিং সিন দেখিয়া বা দেখিয়ে। আচ্ছা আপনারা বলতে পারেন স্যার কি দেখিয়ে, কি খেয়ে?
তাহলে এরপরে যেটা আসবে সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। আই ফাউন্ড হিম প্লেইং ফুটবল, কি হবে? আই ফাউন্ড হিম প্লেইং ফুটবল। দেখেন, আই ফাউন্ড হিম প্লেইং ফুটবল, বাক্যে ফুটবল হলো অবজেক্ট, প্লেইং হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো বলা হচ্ছে ভার্বের মতো পার্টিসিপল অ্যাডভার্ব দ্বারা মডিফাই বা বিশেষায়িত হতে পারে। আবার শুনবেন, বলছে ভার্বের মতো পার্টিসিপল অ্যাডভার্ব দ্বারা মডিফাই বা বিশেষায়িত হতে পারে, মডিফাই বা বিশেষায়িত হতে পারে। রানিং ফাস্ট উই রিচড দেয়ার, দ্রুত দৌড়ে আমরা সেখানে পৌঁছালাম। দ্রুত দৌড়িয়ে আমরা সেখানে পৌঁছালাম। বলছে অ্যাজেক্টিভের মতো নাউনকে কোয়ালিফাই বা বিশেষায়িত করতে পারে। এ ডাইং ম্যান ওয়ান্টস নাথিং, একজন মুমূর্ষু ব্যক্তি কিছুই চায় না। তো এই যে দেখেন এ ডাইং ম্যান, এগুলা কিন্তু সব পার্টিসিপলের ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই পার্টিসিপলের ব্যবহারটা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। পার্টিসিপল না জানলে আমরা অনেক বাক্য, এই যে বললাম যে ভাত খেয়ে সে ঘুমাতে গেল, অঙ্কটি করিয়া আমরা বিশ্রাম নিব, বা আমরা বিশ্রাম নিয়েছিলাম, এই বাক্যগুলোকে আপনাকে কিভাবে করতে হবে? পার্টিসিপলের ব্যবহার দিয়ে বাক্যগুলো তৈরি করতে হবে। কিসের ব্যবহার বলেন? পার্টিসিপল। এরপর দেখেন বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি থাকে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাম ইজ আর, এই যে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর যোগ করে কন্টিনিউয়াস টেন্সের ভার্ব গঠন করা হয়। যেমন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই আর প্লেইং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দে ওয়ার রিডিং, প্রেজেন্ট, এটা হলো দে ওয়ার রিডিং পাস্ট পার্টিসিপল। মানে এখানে পার্টিসিপলটা প্রেজেন্ট কিন্তু বাক্যটা পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পার্টিসিপলের আগে হ্যাজ হ্যাভ হ্যাড বসিয়ে পারফেক্ট টেন্স গঠন করা হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ইটেন রাইস, দেখেন আই হ্যাভ ইটেন রাইস আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কি হবে? উই হ্যাড রিচড বিফোর, উই হ্যাড রিচড দেয়ার বিফোর সানসেট, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা সেখানে পৌঁছিয়েছিলাম। পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান, এই ডানটা আমরা ব্যবহার করব, কি ব্যবহার করব? ডান। আই এট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এখানে বি প্লাস পাস্ট পার্টিসিপল, বি প্লাস পাস্ট পার্টিসিপল গঠন করা হয়েছে। এরপর আমরা আরেকটু দেখবো, আরো কয়েকটা উদাহরণ দেখবো। দা ওয়েদার বিং ফেভারেবল উই প্লেড ওয়েল, আবহাওয়া ভালো থাকায় আমরা ভালো খেলেছিলাম। দেখেন দা ওয়েদার বিং ফেভারেবল, এই দেখেন বি মানে হওয়া, সেখান থেকে এসেছে বিং। দা সান হ্যাভিং সেট উই শ্যাল লিভ ফর, উই শ্যাল বা উইল বলছে যে সূর্য অস্ত গেলে আমরা ড্যাশ, আমরা যাত্রা করব, আমরা রওনা করব, ত্যাগ করব এই জায়গাটা। তাহলে এখানে আমাদেরকে এইভাবে বুঝতে হবে পার্টিসিপলটা মূলত হচ্ছে তিন প্রকার। একটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি, একটা পাস্ট পার্টিসিপল ভার্বের ভি থ্রি, আর একটা পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর একটা জিরান্ড বলা হচ্ছে। জিরান্ড মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড। এখন এই বিষয়গুলো আমরা একটু দেখবো। ফাংশন অফ দ্য জিরান্ড, জিরান্ডের কার্যাবলী। জিরান্ড নিম্নরূপে ব্যবহৃত হয়, বলছে সাবজেক্ট রূপে। দেখেন রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, সকালে ওঠা একটা ভালো অভ্যাস, সকালে ওঠা একটি ভালো অভ্যাস। অবজেক্ট রূপে দেখেন স্টপ রাইটিং, আমরা বলি না অনেক সময় স্টপ রাইটিং, লেখা বন্ধ করুন। আই লাইক প্লেইং গল্ফ, আই লাইক প্লেইং গল্ফ। হ্যাঁ, আচ্ছা প্রেপোজিশনের অবজেক্ট রূপে হি ইজ ফাউন্ড অফ ক্যাচিং ফিশ, কি বলছে? হি ইজ ফান্ড অফ, হি ইজ ফন্ড অফ ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে খুব ভালোবাসে বা মাছ ধরা তার খুব প্রিয়। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। আই এম ফন্ড অফ বিরিয়ানি, আই এম ফন্ড অফ ইটিং মিট, রাইস, ইট, ফিশ, যেটা এখানে দিবেন। তো বলছে সিইং ইজ বিলিভিং, এই দেখেন ভার্বের কমপ্লিমেন্ট রূপে সিইং ইজ বিলিভিং, এখানে সি মানে দেখা, এর কমপ্লিমেন্ট রূপে বিলিভিং ব্যবহার করা হচ্ছে। এগুলা হচ্ছে সব জিরান্ডের ব্যবহার। দেখেন ইউ ডু দিস, তুমি এটা করো। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। একসঙ্গে বলতে গেলে আমি তোমার এই কাজ পছন্দ করি, কি হবে? তখন এই বাক্যটা বলতে হবে আই লাইক ইউর ডুইং দিস, আমি তোমার এটা পড়া পছন্দ করি। ডুইংটা হচ্ছে এখানে জিরান্ড। আই গো দেয়ার, হি ডাজ নট লাইক ইট, এই বাক্য দুটোকে কিভাবে যুক্ত করব? হি ডাজ নট লাইক মাই গোয়িং দেয়ার, কি বললাম? হি ডাজ নট লাইক মাই
গোয়িং দেয়ার, সে আমার সেখানে যাওয়া পছন্দ করে না, সে আমার সেখানে যাওয়া পছন্দ করে না। এতক্ষণে আমরা যেসব প্রোনাউন বা পজিটিভ রূপে কথা বলছি সেগুলো ছিল প্রাণীবাচক, কিন্তু অচেতন পদার্থের ক্ষেত্রে পজিটিভ রূপে এগুলো বসে না। আচ্ছা, একই সঙ্গে জিরানটা আমরা দেখতে গেলে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, আমরা পরবর্তীতে একটা সহজ বিষয় দেখি। কারণ অ্যাডভান্স, আমি প্রথমেই কথাগুলো বলেছি, অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আপনাদের কাছে কিন্তু খুব কঠিন মনে হতে পারে, তবে এটা কঠিন হলেও অসম্ভব নয়। ইংরেজিতে কথা বলতে গেলে বা ফ্রি হ্যান্ড রাইটিং এর যারা মূলত ফ্লুয়েন্টলি লিখতে চান, তাদের জন্য জিরানটা খুবই কাজে দিবে। কারণ জিরান্ডের ব্যবহার না জানলে, পার্টিসিপেলের ব্যবহার না জানলে আপনি পারবেন না। আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, উই ডিসাইডেড গোয়িং দেয়ার, বাক্যটা ভুল। উই ডিসাইডেড, উই ডিসাইডেড গোয়িং দেয়ার, এটা হবে না, উই ডিসাইডেড টু গো দেয়ার। কি বলতে হবে? উই ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, টু গো দেয়ার, সেখানে যাওয়ার। তো এই যে ইনফিনিটিভ দেখেন, টু গো, আমরা সবাই এখানে জানি যে ভার্বের পূর্বে টু দিলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, যে টু গো, টু ইট, টু রান, টু প্লে, এগুলা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। তো এখানে জিরান্ড ইনফিনিটিভ এবং পার্টিসিপল আমরা একই সঙ্গে দেখব, তবে আজকে দেখলাম মূলত হচ্ছে পার্টিসিপলের ব্যবহার। জিরানটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে থাকবে, দেখেন এই শীটটা দিয়ে দিব, এখান থেকে জিরানটা পড়বেন। আর পার্টিসিপলটা দেখলাম, ইনফিনিটিভের ব্যবহারটা আমরা সবাই মোটামুটি জানি, টু যুক্ত ভার্ব, ইনফিনিটিভ। হ্যাঁ, এখানে আবার অনেকগুলো প্রকারভেদ থাকে, বেয়ার ইনফিনিটিভ, জিরান্ড ইনফিনিটিভ, পার্টিসিপল, এই তিনটি গ্রামাটিক্যাল রুল স্ট্রাকচার শেখার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় বিভ্রান্তিকর হয়ে পড়তে হয়। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো বাংলায়। জিরান্ড দেখেন, সংজ্ঞা, জিরান্ড হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রূপ, যা নাউন হিসাবে কাজ করে। খুব সহজে, এর থেকে সহজে আর কথাটা বলা যায় না। বলছে জিরান্ড হলো ভার্বের আইএনজি যুক্ত রূপ, যা নাউন হিসাবে কাজ করে। আচ্ছা, গঠন দেখেন, ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, আমি আগেই বলেছি। কি বলেছি? ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আচ্ছা, নাউন প্লাস সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। নাউন প্লাস সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, একটু দেখবেন। উদাহরণ দেখেন, সুইমিং ইজ গুড ফর হেলথ। হ্যাঁ, সুইমিং ইজ গুড ফর হেলথ, উপরের এই কথাটি ভুলে গেলে চলবে না, এটা নাউন হিসাবে ব্যবহৃত হয়। জিরান্ড সর্বদা নাউন হিসাবে ব্যবহৃত হয়। দেখেন, এই সুইমিংটা কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে। সুইম এটা ভার্ব, কিন্তু যখন সুইমের সঙ্গে আইএনজি দিব, সুইমিং, তখন সেটা নাউন হয়ে গেল। সুইমিং ইজ গুড ফর হেলথ, অনেকে আমাকে বলতে পারেন স্যার এটা অ্যাডজেক্টিভ হয় না? না, হয় না। কেন হয় না? কারণ দেখেন, অ্যাডজেক্টিভ কখন হবে? ক্লাসটাতে যারা প্রথম থেকে ছিলেন আমি বলেছি, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়, কেমন জানেন? যেমন সুমন ইজ এ গুড বয়, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ওর পরে বয় নামক একটা নাউন রয়েছে। এখানে লিখলাম রনি, RONY, রনি ইজ আ GOOD, দেখেন এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, এই গুডটা অ্যাডজেক্টিভ হবে। কিভাবে অ্যাডজেক্টিভ হবে? কারণ এই গুডের পরে একটা বয় দিয়ে দিতে পারি, সুমন বা রনি ইজ এ গুড বয়। কিন্তু এখানে সুইমিং এর পরে দেখেন একটা ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব ইজ। হুম, সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে কিন্তু এই সুইমিংটা হচ্ছে, এই সুইমিংটা হচ্ছে জিরান্ড, কারণ এটা কিন্তু নাউনের কাজ করতেছে এখানে। এরপর দেখেন, এই যে সাঁতার কাটা, এখানে সাবজেক্ট নাউনের কাজ করেছে। আপনারা আরো একটা জিনিস মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা, কথাটা হচ্ছে কি, সেন্টেন্সের শুরুতে কখনো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, কিন্তু এখানে সেন্টেন্সের শুরুতে আমাদেরকে কি বসাতে হয়? সাবজেক্ট বসাতে হয়। আর সাবজেক্ট সর্বদা কিন্তু নাউন হয়, এটা আমরা সবাই জানি। সাবজেক্ট সর্বদা কি হয় বলেন? সাবজেক্ট সর্বদা নাউন হয়। এই বাক্যটা দেখেন, রনি ইজ এ গুড বয়, রনি ইজ এ গুড বয়, তাহলে এই যে রনি শব্দটা এখানে দিয়েছি, এই রনি কিন্তু এখানে নাউন, সাবজেক্ট হিসেবে বসেছে। রনি এখানে কি হয়েছে? সাবজেক্ট। আর সাবজেক্ট সর্বদা নাউন হয়। সুইমিং ইজ গুড ফর হেলথ, রনি ইজ এ গুড বয়, তাহলে এখানে সুইমিংটা কিন্তু জিরান্ড। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো, এখানে সাঁতার, সাঁতার দেখেন, সুইম মানে সাঁতার কাটা, আর এখানে সুইম মানে সাঁতার, এটা হচ্ছে নাউন। আই এনজয় রিডিং বুকস, আই এনজয়, রিডিং মানে পড়া, এখানে অবজেক্টের নাউন হিসাবে বসেছে, আমি বই পড়া উপভোগ করি। মনে রাখার কৌশল, যখন কোনো কাজ করা বিষয়টি বা বস্তু হিসাবে বলা হয় তখন জিরান্ড হয়, যখন কোনো কাজ করা
এই বিষয়টি বিষয় বা বস্তু হিসাবে বসে, তখন সেটা জিরান্ড হয়। তখন সেটা কি হয়? জিরান্ড হয়। ইনফিনিটিভ দেখেন, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, যা নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে বসে। কি বলা হচ্ছে? ইনফিনিটিভ। এই যে টু প্লাস ভার্ব, একটা একটা করে বিষয় আগে ক্লিয়ার করবেন। শুধু আজকের ক্লাস থেকে এই কথাটুকু যারা ইংলিশে দুর্বল আমরা মনে রাখবো, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। যেমন দেখেন ইনফিনিটিভটা কেমন হয়, এখানে আমি দুইটা তিনটা উদাহরণ খুব ভালোভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। টু ইট খেতে, টু রান দৌড়াতে, টু স্টাডি পড়তে, এগুলা হচ্ছে সব ইনফিনিটিভের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? ইনফিনিটিভের ব্যবহার। আচ্ছা, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু স্লিপ। আচ্ছা, এইটার অর্থ কি? এই যে টু স্লিপ, এই দেখেন এখানে দুইটা ভার্ব কাজ করতেছে। কয়টা ভার্ব বলেন? দুইটা। ওয়ান্ট মানে চাওয়া, আর টু স্লিপ এর অর্থ হচ্ছে ঘুমোতে। টু স্লিপ এর অর্থ কি হবে? ঘুমাতে। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। এখানে টু হচ্ছে একটা প্রেপোজিশন, কিন্তু যখন একটা ভার্বের আগে যুক্ত হয় তখন সেটার প্রেপোজিশন থাকে না। এই একসঙ্গে টু স্লিপ, এটা নাউন হয়ে গেল, সরি, মানে এটা ইনফিনিটিভ হয়ে গেল। একই ব্যক্তি বা বস্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ভাবে এগুলা কিন্তু কাজ করে। বলছে আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু স্লিপ, এখানে অবজেক্ট নাউন হিসাবে কাজ করেছে, আমি ঘুমোতে চাই। এই যে টু স্লিপ, টু রান, টু স্টাডি, ভার্বের পূর্বে টু দিলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, মনে রাখবেন। মনে রাখার কৌশল, টু প্লাস ভার্ব যখন টু প্লাস ভার্ব হয় তখন সেটা ইনফিনিটিভ। এটা উদ্দেশ্য বা ভবিষ্যৎ কাজ করা ব্যবহার করা হয়, বোঝাতে ব্যবহার করা হয়। ঘুমোতে, আমি ঘুমোতে চাই। তাহলে এখানে ইনফিনিটিভের ব্যবহারটা আমাদের আর কি কখনো ভুল হবে? ইনফিনিটিভের মূলত বাংলা হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলাটা কি হবে বলেন? অসমাপিকা। যেমন এই টু ইট দিয়ে আমি যদি একটা বাক্য রচনা করি, বাক্যটা কি হবে? আই ওয়ান্ট টু ইট। দেখেন আই ওয়ান্ট টু ইট, এই যে দেখেন আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমোতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমোতে চাই। এই টু স্লিপ, এইটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের বাংলা ইনফিনিটিভ। মনে রাখবেন এর বাংলাটা হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলাটা কি হবে? অসমাপিকা। খুব ভালোভাবে একটু মনে রাখবেন এটা। আচ্ছা, এরপর দেখব এই যে মনে রাখার কৌশল, টু প্লাস ভার্ব হয় তখন সেটা ইনফিনিটিভ, এটার উদ্দেশ্য বা ভবিষ্যতে কাজ করা বোঝাবে। আমি ঘুমোতে চাই মানে একটু পরে ঘুমাবো, আমি খেতে চাই একটু পরে খাবো। এরপর আসবো হচ্ছে পার্টিসিপল। দেখেন এই পার্টিসিপলের বাংলাটাও কিন্তু আমরা অনেকে জানি না। পার্টিসিপলের বাংলাটা হবে হচ্ছে, পার্টিসিপলের বাংলাটা হবে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলাও তাই, পার্টিসিপলের বাংলাও তাই। সংজ্ঞাটা দেখেন, পার্টিসিপল হলো ভার্বের একটি রূপ যা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। যে কোনো মানুষকে আমরা তার নাম দিয়ে মনে রাখি এবং তার চেহারা দিয়ে মনে রাখি। তো এখানে আমাদেরকে ওই দুইটা ভাবেই মনে রাখতে হবে, নাম দিয়ে মনে রাখতে হবে, চেহারা দিয়ে মনে রাখতে হবে। পার্টিসিপল হলো ভার্বের একটি রূপ যা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। যা কি হয় বলেন? অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। অতি সহজে এখানে বুঝিয়ে দিয়েছি দেখেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। যেমন দেখেন, দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড। এখানে রানিং মানে হচ্ছে কি, রানিং এখানে ওয়াটারকে বর্ণনা করেছে। দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, বয়ে যাওয়া পানিটা ঠান্ডা। মনে করেন আপনার সামনে দিয়ে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, রানিং ওয়াটার ইজ কোল্ড। এই রানিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে বুঝলেন? এই রানিংটা একটা অ্যাডজেক্টিভ, এবং দেখেন অ্যাডজেক্টিভের পর আমি বলেছিলাম নাউন বসে, এখানে সেই নাউন বসেছে। দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, বয়ে যাওয়া পানিটা হয় ঠান্ডা। এখানে রানিং ওয়াটার, ওয়াটারটা কেমন? রানিং। অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে, তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপল গঠন হয় হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অ্যাডজেক্টিভ। আর পাস্ট পার্টিসিপল কি হয়? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের দেখেন তখন আর রানিং থাকবে না, ভার্বের থার্ড ফর্ম। যেমন আমরা পড়েছি না, ইট, এট, ইটেন। এই ইটেনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। গো,
ওয়েন্ট, গন। এই গনটা হচ্ছে থার্ড ফর্ম। এই থার্ড ফর্মটা বাক্যে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন দেখেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেক ভার্বের V3 হচ্ছে ব্রোকেন। তো বলা হচ্ছে দ্য ব্রোকেন চেয়ার ইজ ইউজলেস, অর্থাৎ যে চেয়ারটা ভাঙা সেই চেয়ারটা ইউজলেস। তাহলে এখানে ব্রোকেনটা কিন্তু ভার্বের V3, আর এই জন্য এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলটা বুঝলাম। এখন দেখব জিরান্ড আইএনজি ফর্ম নাউনের কাজ করে, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব যেটা ভবিষ্যৎ উদ্দেশ্য দেয়, যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আর পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা হচ্ছে আইএনজি অথবা পাস্ট ফর্ম প্লাস অ্যাজেক্টিভের কাজ করবে। মনে রাখবেন, জিরান্ড হচ্ছে এই যে জায়গাটা দেখেন, জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে, আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। দেখেন এগুলা একটু কঠিন টার্ম, এগুলো একবারে কখনো ক্লিয়ার হয় না। তো এই ক্লাস রেকর্ডটা একটু শুনবেন, আর এই পিডিএফ ফাইলগুলো একটু দেখবেন। এখানে আরো সুন্দর করে জিরান্ডের ব্যবহার দিয়েছি, ইনফিনিটিভের ব্যবহার দিয়েছি। দেখেন, শি ওয়ান্টস টু গো হোম, শি ওয়ান্টস টু গো হোম, এটা ইনফিনিটিভের ব্যবহার। এখানে ইনফিনিটিভ কতটুক? এই টু গো, যেতে, খেতে, উঠতে, বসতে, শুতে, খেলতে, এগুলো হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। এগুলো কিসের ব্যবহার? ইনফিনিটিভ। শি ওয়ান্টস টু গো হোম, শি ওয়ান্টস টু গো হোম, সে বাড়ি যেতে চায়, সে ভাত খেতে চায়, সে খেলতে চায়, সে ফুটবল খেলতে চায়। এগুলো হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। কিসের ব্যবহার? ইনফিনিটিভ। পার্টিসিপলের ব্যবহার এখানে দিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ক্রাইং চাইল্ড নিডস অ্যাটেনশন। দেখেন, যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2010-11 সালে। তো এই যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপল থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে। আর এই পার্টিসিপলের ব্যবহার, ক্লজ, তারপর হচ্ছে আপনার কন্ডিশনাল, এই যে কঠিন টার্মগুলো, এগুলো একবার যদি আপনি বুঝে নিতে পারেন, সারা জীবন আপনি এটা দিয়ে চলতে পারবেন। হ্যাঁ, এই যে প্রেজেন্ট পার্টিসিপল দেখেন, দ্য ক্রাইং চাইল্ড, কাঁদছে, ক্রন্দনরত শিশুটি, কাঁদতে থাকা শিশুটির যত্ন প্রয়োজন। দ্য ক্রাইং চাইল্ড নিডস অ্যাটেনশন। হ্যাঁ, শি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। কি পড়ছে? সে একটা বই পড়ছে। তাহলে এই বাক্যগুলোকে আমাদেরকে এই পার্টিসিপলের মাধ্যমে করতে হবে। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস। এখন দেখেন, এখানে স্ট্রাকচার দিয়েছি, জিরান্ডের স্ট্রাকচার। এক্সাম্পল দিয়েছি, সুইমিং ইজ ফান, সাঁতার কাটা আনন্দদায়ক। সবাই একটু খেয়াল করবেন এই বাক্যগুলো, খুব চমৎকার ভাবে এখানে উদাহরণ দিয়েছি। এটা হচ্ছে জিরান্ডের একটা ব্যবহার। ভার্ব প্লাস আইএনজি হলে সেটা জিরান্ড হয়। কেমন? সুইমিং ইজ ফান, সাঁতার কাটা আনন্দদায়ক, মজাদার। তাহলে এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ড। এরপর ইনফিনিটিভের একটা ব্যবহার দিয়েছি, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন আই ওয়ান্ট টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই। কি হবে? আই ওয়ান্ট টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই। এই যে টু ট্রাভেল, এইটা হচ্ছে আমার ইনফিনিটিভের ব্যবহার। এরপর কি দেখেন, পার্টিসিপল বলছে ভার্বের সঙ্গে আইএনজি অথবা থার্ড ফর্ম। দা ব্রোকেন, দা ব্রোকেন ভেস ইজ হেয়ার। ভেস মানে হচ্ছে ফুলদানি। দা ব্রোকেন ভেস ইজ হেয়ার, ভাঙা ফুলদানিটি এখানে। এটা হচ্ছে পার্টিসিপল, একটা জিরান্ডের ব্যবহার, একটা পার্টিসিপলের ব্যবহার, একটা ইনফিনিটিভের ব্যবহার। এই তিনটা ব্যবহার আমরা জানবো। তো আমি আপনাদের আজকে প্রেজেন্টেশনটা বা যে ল্যাঙ্গুয়েজ ড্রিল করিয়ে থাকি, এটা একটু শেষের দিকে নিব। এখন আমি আপনাদেরকে কয়েকটা বাক্য তৈরি করার সিস্টেম দেখাবো। দেখেন, এক্সটেন্ডেড বাংলা প্যাসেজ, এক্সটেন্ডেড, হ্যাঁ, এক্সটেন্ডেড বাংলা প্যাসেজ, এই বাক্যগুলো আমরা কিভাবে করব? আমাদের পৃথিবী সুন্দর এবং জীববৈচিত্র্যে ভরপুর, কিন্তু মানুষের কার্যকলাপের কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে, বনভূমি কেটে ফেলা হচ্ছে এবং অনেক প্রাণী বিলুপ্তির পথে। শিল্প, কলকারখানার বর্জ্য নদী এবং বাতাস দূষিত হচ্ছে। পরিবেশ রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখেন, এগুলো হচ্ছে প্যাসেজ দিয়েছি। হ্যাঁ, আমি ছোট ছোট বাক্য একটু পরে আপনাদেরকে দিয়ে ড্রিল করাবো। হ্যাঁ, সেই ড্রিলটা কেমন হয়, প্রত্যেকদিন যারা আমার সঙ্গে ড্রিল করে থাকে তারা এই বিষয়টা জানেন। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ড্রিলটা করতে হবে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কেমন করব? ছোট ছোট বাক্য আমি একটু পরে আপনাদের সাথে বলবো। যেমন আই অ্যাম, আমি হই। আমি হই একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমি হই একজন ডাক্তার, আই অ্যাম এ ডক্টর। এই যে সিঙ্গেল সেন্টেন্স, এগুলো আমরা পারি।
কিন্তু আমাদের আপনি যখন কথা বলবেন, আপনি কোনো বিষয়ের উপরে বক্তব্য রাখবেন, যেমন গতকালকে বলেছিলাম মাই ফ্যামিলি সম্পর্কে কথা বলার জন্য, অনেকেই বলেছিলেন খুব ভালো। তো এইখানে প্রতিদিন আমি সেই সময়টা আপনাদেরকে দিব, কিন্তু বিষয় হচ্ছে এই প্যাসেজ তখন তো আপনি ভেবে ভেবে বলতে পারবেন না, ইনস্ট্যান্টলি বলতে হবে। আপনাকে বললাম মোবাইল ফোন নিয়ে আপনি 5 মিনিট ইংলিশে কথা বলুন। তো যে কথাগুলো আপনি বলতে চাচ্ছেন, দেখবেন আপনার বাংলায় ব্রেনে চলে আসবে। মোবাইল ফোন একটা অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। আমরা বর্তমানে প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি। মোবাইল ছাড়া আমরা একটা দিনও চলতে পারি না। এই যে কথাগুলো আমি বলে যাচ্ছি, এই কথাগুলো আপনাকে ইংলিশে বলতে হবে। এর জন্য কি করতে হবে? আজকে যেমন জিরান্ড দেখালাম, ইনফিনিটিভ দেখালাম, পার্টিসিপল দেখালাম, ল্যাঙ্গুয়েজ ড্রিল আমরা প্র্যাকটিস করি, এগুলো আমাদেরকে করতে হবে। তো এর জন্য অ্যাডভান্স ক্লাসগুলোও খুবই দরকার। দেখেন, আমাদের পৃথিবী সুন্দর এবং জীববৈচিত্র্যে ভরপুর। এইটুকের ট্রান্সলেশন কি হবে? আওয়ার আর্থ ইজ বিউটিফুল। আমাদের পৃথিবী সুন্দর, অ্যান্ড মানে এবং, অ্যান্ড মানে কি হবে বলেন? এবং। জীববৈচিত্র্যে ভরপুর, অ্যান্ড ফুল অফ বায়োডাইভার্সিটি। কি হবে? অ্যান্ড ফুল অফ বায়োডাইভার্সিটি। তো বলছে আওয়ার আর্থ ইজ বিউটিফুল অ্যান্ড ফুল অফ বায়োডাইভার্সিটি। আমাদের পৃথিবী সুন্দর এবং জীববৈচিত্র্যে ভরপুর। ফুল অফ মানে হচ্ছে ভরপুর, আর বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্যে। কি হবে বলেন? জীববৈচিত্র্যে। তাহলে এই বাক্যগুলোকে আমাদের এখানে বাংলা থেকে আপনাদের হোমওয়ার্ক থাকলো, প্লিজ সবাই ভালোভাবে শুনবেন। এখানে ক্লাস এই মুহূর্তে যারা রয়েছেন একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। আজকে শুক্রবার, অনেকেই ক্লাস করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এই ক্লাসটা আপনারা করে কতটুকু শিখতে পারলেন নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। আমার এখানে 1 ঘন্টা আপনি সময় দিচ্ছেন, আপনার মূল্যবান সময়। একজন ইংরেজ দার্শনিক বলেছেন টাইম ইজ মানি। তো আপনি আমাকে সময় দিচ্ছেন না, আমাকে দিচ্ছেন মূলত টাকা। তো টাকা হচ্ছে জীবনের একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো আমাকে আপনি টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন। তো আপনি এখান থেকে কি নিতে পারছেন? নিজে নিজে প্রশ্ন করবেন। তো এইটা হোমওয়ার্ক থাকবে। আমাদের পৃথিবী সুন্দর এবং জীববৈচিত্র্যে ভরপুর। দেখেন, কিন্তু মানুষের কার্যকলাপের কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে। এই বাক্যগুলো এখানে ইংলিশে দিয়েছি, আপনারা এগুলো একটু করবেন। তবে চেষ্টা করবেন বাংলা দেখে দেখে ইংরেজি করার। বাংলা দেখে দেখে কি করতে হবে? ইংরেজি করতে হবে। আর তার পূর্বে দেখেন, আমাদের এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে। কারণ ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে আপনারা যত বড় কঠিন বাক্য হোক পড়তে পারবেন। আগে তো আমাকে প্রাইমারি লেভেল পার করে তারপর আমাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় লেভেলে যেতে হবে। তো প্রাইমারি লেভেলটা কেমন? ওই যে জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, ভার্বের ফর্ম দেখালাম। দেখেন, অনেকেই এখানে অনেক ভার্ব ফর্ম জানেন, আমি জানি, কিন্তু আবার অনেকে আমরা পারি না। ইট মানে খাওয়া, আমি খাই। তখন আপনি বাক্য করবেন এই ইট ভার্বটাকে কাজে লাগিয়ে। আই ইট। কি হবে বলেন? আই ইট, আমি খাই। আপনি চাইলে এখান থেকে অবজেক্ট যুক্ত করতে পারেন। আমি কি খাই? আমি বিরিয়ানি খাই। আই এট বিরিয়ানি। আমি খেয়েছিলাম। আই এট। আই এট, আমি খেয়েছিলাম। আমি কি খেয়েছিলাম? আমি একটা ডিম খেয়েছিলাম। আই এট অ্যান এগ। আই এট অ্যান এগ। আমি গতকাল একটা ডিম খেয়েছিলাম। আই এট অ্যান এগ ইয়েস্টারডে। আমি গতকাল একটা ডিম খেয়েছিলাম আমার বন্ধুদের সাথে। আই এট অ্যান এগ ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এই ইটেনটা কেন কাজে লাগবে? আমরা একটু আগে খুব সুন্দর করে পার্টিসিপলের ব্যবহারটা দেখে এসেছি। এই সেই পাস্ট পার্টিসিপল ইটেন। যদি বলা হয় আমি একটা ডিম খেয়েছি বা খাইয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খেয়েছি চলিত রূপে বললাম আমি একটা ডিম খেয়েছি। আই হ্যাভ ইটেন অ্যান এগ। তুমি একটা ডিম খেয়েছো। ইউ হ্যাভ ইটেন অ্যান এগ। দেখেন, কথা বলাটা খুবই সহজ। কিভাবে সহজ? আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। এই যে যে বিষয়টা আমি দেখাচ্ছিলাম, ল্যাঙ্গুয়েজ ডিল। সে একটি গ্লাস ভেঙেছিল। হি ব্রোক এ গ্লাস। যারা যারা কথা বলতে চান কাইন্ডলি একটু রেইজ হ্যান্ড প্রেস করুন। আমি এখন প্র্যাকটিক্যাল জায়গায় চলে আসব। আমার ক্লাসের ভিতরে আমি একটি জায়গায় বলেছি আমি 1 ঘন্টা শুধু কথা বলে গেলাম, বক বক করে গেলাম, লেকচার দিয়ে গেলাম। আপনাদের এক বিন্দু এটাই কাজ হবে না। যখন আপনি কথা বলবেন আমার সামনে, এখন যারা আসবেন, এই প্র্যাকটিক্যাল জায়গাটা দিয়ে আপনার অনেক কাজে দিবে। সে একটি গ্লাস ভেঙেছিল। কি হবে? হি ব্রোক এ গ্লাস। এই যে দেখেন, এই যে ভাঙা, এই ভাঙা ইংরেজি হচ্ছে ব্রেক, ভেঙে ফেলা। কি হবে? ব্রেক। কিন্তু ভেঙেছিল,
তখন আপনাকে এই ব্রোক, ব্রেক থেকে আসে হচ্ছে ব্রোক। এই যে দেখেন এখানে আছে ব্রেক মানে ভেঙে ফেলা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই যে দেখেন ব্রেক থেকে এসেছে ব্রোক। সে একটা গ্লাস ভেঙেছিল, হি ব্রোক এ গ্লাস। কিন্তু যদি বলি সে একটা গ্লাস ভেঙেছে, তখন হবে হি হ্যাজ ব্রোকেন এ গ্লাস। কি হবে? হি হ্যাজ ব্রোকেন এ গ্লাস, সে একটা গ্লাস ভেঙেছে। বিষয়টা মনে রাখবেন। তো এখন আমি ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। তার আগে কেউ যদি এই জায়গাটা বলতে চান আমার সাথে, একটু কাইন্ডলি রেইজ হ্যান্ড প্রেস করে রাখেন, এই বাক্যগুলো বলবেন। হুম, সবাই না, আমি এখান থেকে যাদের কথা বলবো তারাই শুধুমাত্র আনমিউট করবেন, বাকিরা সবাই মিউট করে রাখবেন। লিভ নিয়ে চলে গেলে আপনাদের লস হবে প্লিজ। তাহলে এখান থেকে বলেন তো দেখি, প্রথম দিকে কারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন? হুম, তামান্না আক্তার, প্লিজ সাউন্ড ক্লিয়ার হতে হবে। ক্যান ইউ হেয়ার মি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই বাক্যগুলো বলেন তো। সে একটি গ্লাস ভেঙেছিল। গ্লাস। হ্যাঁ, তারপর? তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক এ গ্লাস? থ্যাংক ইউ। তারপর? আমি আমি গ্লাসটি ভাঙিনি। আই ডিডেন্ট দ্য গ্লাস। না, আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। ভাঙিনি। আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস, সেই ভার্বটা বাদ পড়ে গিয়েছিল, ব্রেক দিতে হবে। আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। হুম 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 দেখা করেছিল। হুম দেখা করেছিল। ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? হুম আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি। হুম ডিডেন্ট আই মিট উইথ রহিম ইয়েস্টারডে? হুম তুমি থ্যাংক ইউ। রহিমের সাথে। আচ্ছা, আপনি অনেক ভালো বলেছেন। এখন আপনাকে যদি আমি একটু মডাল ভার্ব দিয়ে প্রশ্ন করতে বলি, বা মডাল ভার্বের কয়েকটা উত্তর দিতে পারি, যেমন সাবজেক্ট প্লাস কুড ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ভি অন। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আরো বেশি স্ট্রং শেখা হবে। কেমন? যেমন ক্যান মানে হচ্ছে পারা, এর ভি টু হবে হচ্ছে কুড। তো বলেন তো, আই কুড এর অর্থ কি? আমি পারতাম বা পেরেছিলাম বা পেলেছিলাম। হ্যাঁ, এটা আমি আপনার সামনে দিব না, জাস্ট আমার সঙ্গে বলবেন। আমি যেতে পারতাম, তখন কি হবে? আই কুড গো। আমি যেতে পারতাম, তুমি যেতে পারতে, ইউ কুড গো। সে যেতে পারতো। হি কুড গো। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আমি আসতে পারতাম, আই কুড কাম। আমি সাহায্য করতে পারতাম। আই কুড হেল্প। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারতো। বুঝি নাই। সে ইংরেজিতে কথা বলতে পারতো। কুড স্পিক ইংলিশ। তুমি যেতে পারতে, ইউ ইউ কুড গো। তুমি খেতে পারতে, ইউ কুড ইট। তুমি লিখতে পারতে, ইউ কুড রাইট। তুমি চিঠিখানা লিখতে পারতে। ইউ কুড লেটার। ইউ কুড রাইট দ্য লেটার। তুমি চিঠিখানা লিখতে পারতে না, ইউ কুডন্ট রাইট দ্য লেটার। তুমি যেতে পারতে। ইউ কুড গো। তুমি যেতে পারতে না, ইউ কুডন্ট গো। তুমি ঘুমাতে পারতে না। ইউ কুডন্ট স্লিপ। তুমি কি যেতে পারতে? কুড ইউ গো? কুড ইউ গো? কুড কুড ইউ ইউ গো? গো? তুমি কি খেতে পারতে? কুড ইউ ইট? তুমি কি লিখতে পারতে? কুড ইউ রাইট? তুমি কি চিঠিখানা লিখতে পারতে? কুড ইউ রাইট দ্য লেটার? তাহলে বিষয়টা আপনার কাছে কেমন লাগছে বলেন? এভাবে যদি প্র্যাকটিস করাই, ল্যাঙ্গুয়েজ ড্রিল করাই, তাহলে কি নিজের জড়তা কি যায়? স্যার। অবশ্যই। তো আমরা কখনো কি কোনোদিন, একটু ভেবে দেখেন, এতটা বছর জীবনে পার করে এসেছেন, কখনো কি এইভাবে প্র্যাকটিস করা হয়েছে? না স্যার। এখান থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। একটা বিষয় সবাই মনে রাখবেন, আমার মেসেজটা আমি সবার কানে পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে ইংরেজি প্রত্যেকের বাড়িতে বাসায় অনেক গ্রামার বই আছে, অনেক শীটপত্র আছে, ইউটিউবে হাজার হাজার টিচার আছে, অনেক কিছু আছে, কিন্তু কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ না আপনি নিজে কথা না বলবেন। আপনাকে নিজে কথা বলতে হবে। তো আপনি অনেক ভালো বলেছেন, আপনার সঙ্গে আরো কিছু আমি প্র্যাকটিস করতে চাই। এখন আমি শুড দিয়ে আপনাকে কয়েকটা বাংলা বাক্য বলবো, আপনি কাইন্ডলি ইংলিশে বলবেন। বলেন, শুড মানে হচ্ছে কি জানি? উচিত। উচিত। বলেন, আমার যাওয়া উচিত। শুড গো। তোমার যাওয়া উচিত। ইউ শুড গো। তার যাওয়া উচিত। হি শুড গো। আমার লেখা উচিত। শুড রাইট। আমার আসা উচিত। শুড কাম। আমার শোনা উচিত। শুড লিসেন। আমার খেলা উচিত। শুড প্লে। আমার ফুটবল খেলা উচিত।
should play football, আমার ক্রিকেট খেলা উচিত, should play cricket, আমার ক্রিকেট খেলা উচিত নয়, shouldn't play cricket, আমার কি ক্রিকেট খেলা উচিত। should I play cricket, তাহলে কি দিয়ে বাক্য করলাম, শুড দিয়ে। কি দিয়ে বলেন, should be, শুড দিয়ে। কিন্তু আমরা শুড এবং স্ট্রাকচার ঠিক রেখেছি, ডান পাশে শুধু বারবার ভার্ব পরিবর্তন করে দিয়েছি। কি দিয়েছি বলেন, ভার্ব পরিবর্তন করেছি। এই জন্য আমি বলছি যে এই ভার্ব ফর্মটা আপনারা খুব সুন্দর করে মুখস্থ করবেন না, এটা ঠুটস্থ করে ফেলবেন। ঠুটস্থ বোঝেন তো, একেবারে ঠোঁটের আগায় থাকবে। সর্বদা এইভাবে পড়তে হবে। এইভাবে যারা প্র্যাকটিস করতে পারবে তারা অবশ্যই অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে উইদিন আ শর্ট টাইম। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। আচ্ছা, আপনাকে আরো কিছু বাক্য বলাই, দেখেন সবাই খুব নীরব রয়েছেন, একজন বলবে, বাকিরা শুনবেন, তার মাধ্যমে আপনাদের উপকার হবে। সবাই কথা বলে উঠবেন না প্লিজ। আচ্ছা, এরপর আপনাকে একটা বাক্য, আমি আসবো আপনাদের কাছে, সময় থাকলে আসবো। তবে একজন খুব ভালো বলছে, তার নেটওয়ার্কটাও সাউন্ডটাও ক্লিয়ার হচ্ছে। এখানে কে যেন বলছেন, শারমিন তামান্না আক্তার, হ্যাঁ, খুব সুন্দর বলছে, আমরা প্র্যাকটিস করি আপার সঙ্গে। আচ্ছা, আমাকে যেতে হয়, যেতে হয়, খেতে হয়, করতে হয়, হ্যাঁ, সাবজেক্টকে কোনো কাজ করতে হয়, তখন এম টু ইস টু আর টু ব্যবহার করতে হবে। কি দিতে হবে বলেন, এম টু ইস টু আর টু। হ্যাঁ বলেন, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। go, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তোমাকে যেতে হয়, you are to go, তাকে যেতে হয়, we are to go, হি ইজ টু গো। হ্যাঁ, has to go, এই ভুলগুলো আপনার হবে না যদি আপনি আপনার আমার সঙ্গে রেগুলার ওয়েতে প্র্যাকটিস করেন। আমাকে পরিষ্কার করতে হয়, I am to clean, আমাকে I have আই অ্যাম টু ক্লিন, আমাকে রুমটা পরিষ্কার করতে হয়। to clean the room, আমাকে ইংরেজি শিখতে হয়, আমাকে ইংলিশ শিখতে হয়, আই অ্যাম I টু am লার্ন ইংলিশ, আই অ্যাম টু to লার্ন learn ইংলিশ। English, হ্যাঁ, আমাকে I am to যেতে learn হয়েছিল, English, আমাকে যেতে হয়েছিল, to go, আই ওয়াজ টু গো। to go, কারণ এখানে টেন্স পরিবর্তন করে দিচ্ছি, পাস্ট টেন্স। আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো। হ্যাঁ, আমাকে I খেতে হয়েছিল, was to eat, ইট। আমাকে খেলতে হয়েছিল, I was to play, আমাকে আসতে হয়েছিল, I was to come, আমি অবশ্যই আসবো। আমি অবশ্যই আসবো, এই যে হঠাৎ করে আমি অবশ্যই বললাম, আপনি ঘাবড়ে গেলেন। অবশ্যই ইংরেজি হচ্ছে মাস্ট। কি হবে বলেন, মাস্ট। আই মাস্ট খাম, আমি অবশ্যই যাব, go, তুমি অবশ্যই যাবে, you must go, সে অবশ্যই যাবে, he must go, আমি অবশ্যই ইংরেজি শিখবো, I must learn English, আমি অবশ্যই সোহাগ স্যারের সাথে ইংরেজি শিখবো, from উইথ সোহাগ স্যার, উইথ সোহাগ স্যার। এগুলো হচ্ছে মাস্টের ব্যবহার। কিসের ব্যবহার বলেন, মাস্টের ব্যবহার। এরপর যদি একটা বলেন নিড টু, কিসের ব্যবহার হবে, নিড টু। হ্যাঁ বলেন তো, আমার ইংরেজি শেখা দরকার, to learn English, তোমার ইংরেজি শেখা দরকার, to learn English, আমার ঢাকায় যাওয়া দরকার, to go to Dhaka, আমার আমেরিকায় যাওয়া দরকার, to go to America, তার ভাত রান্না করা দরকার, you need to cook or rice, তাকে ঘুমানো দরকার, you need to sleep, হি নিড টু স্লিপ। তাহলে এই যে বাক্যগুলো, এইখান থেকে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করবেন এবং আপনারা এই ভার্ব গুলো একটু প্র্যাকটিস করবেন। আর আজকে যেগুলো আমি প্র্যাকটিস করালাম, এইগুলো আমার কাছে ছোট্ট একটা শিট রয়েছে, শিট আকারেও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। তবে মেইন কথাটা থাকবে, আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে কেউ পারবেন না। আর হোমওয়ার্কটা কি, হোমওয়ার্ক হচ্ছে এই যে দেখেন আমি ভার্ব ফর্ম দিলাম, আর এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস দিচ্ছি, এইগুলো আপনারা চেষ্টা করবেন। এখানে দেখেন আমি ভার্ব দিয়েছি, ব্রেক মানে ভেঙে ফেলা, স্টিল মানে হচ্ছে কি চুরি করা, ফল মানে পড়ে যাওয়া, মিট মানে সাক্ষাৎ করা, গিভ মানে দেওয়া। এগুলো আপনাদেরকে মুখস্থ করে করে, এই যে বলেছি আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, তুমি খাও, ইউ ইট। বুঝতে পেরেছেন? এখানে স্ট্রাকচার ঠিক রেখে আমি শুধু ভার্ব পরিবর্তন করেছি। এই ভার্ব পরিবর্তন করবেন। আর আজকে যেমন আমার সঙ্গে প্র্যাকটিস করেছেন, এইভাবে আমার সঙ্গে রেগুলার প্র্যাকটিস করবেন। আমি এক একজনকে ডেকে